স্বাগত জানাচ্ছি নির্বাচনী পথ চলা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনামগুলো। শহীদ ওসমান হাদি সহ অনেকের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ইসিতে ভোটার হওয়ার আবেদন, আজকেই এনআইডি পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাদি হত্যার বিচার দাবিতে অবরোধ অব্যাহত। আজিজ সুপারমার্কেটের সামনে থেকে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। ভয়াবহ আগুনে পুড়ল কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ, একজনের মৃত্যু, 15 জনকে জীবিত উদ্ধার। অন্য জাহাজে পাঠানো হলো পর্যটকদের একাংশ, বাকিরা যাবেন কাল। কৃষিতে এগিয়ে থাকলেও নওগাঁয় হয়নি কাঙ্ক্ষিত শিল্পায়ন। দীর্ঘ হচ্ছে শিক্ষিত বেকারের তালিকা। 1 দশক ধরে আটকে আছে 4 লেন প্রকল্প, দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। দেশের সাধারণ মানুষের এখন একটি চাওয়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ। সেই শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। মানুষও কিন্তু বসে নেই, তারাও তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন, মুখে আছেন ভোট দেওয়ার জন্য। আর সেই লক্ষ্যেই দেশের হাটে ঘাটে, মাঠে বন্দরে নানা স্থানে চলছে ভোটের আলাপ। দর্শক, আজকে আমরা চলে এসেছি ঠিক কৃষি সমৃদ্ধ জেলা, ধান, আম সহ নানা কৃষি পণ্যে সমৃদ্ধ নওগাঁ জেলায়। এই নওগাঁ জেলা থেকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা। নওগাঁয় রয়েছে 6টি সংসদীয় আসন, আর এই 6টি সংসদীয় আসনের মধ্যে আজকে আমরা চলে এসেছি 4 নম্বর আসনে। সবচেয়ে যে বড় উপজেলা রয়েছে সেই বড় উপজেলা মান্দা উপজেলা। সেই মান্দা উপজেলার সতীহাটে আমরা চলে এসেছি। এখানে একটি চায়ের আড্ডায় চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি নানা শ্রেণী পেশার মানুষ, নানা বয়সী মানুষ এখানে চলে এসেছেন। তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব তাদের ভোট ভাবনার কথা এবং তারা আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি ভাবছেন। এই যে সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি? নিশ্চয়ই ভোট দিতে যাবেন। হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম। আমার প্রথম ভোট, এর আগে হয়তো কিন্তু সেটা সুযোগ হয়নি। এবারে আপনি প্রথম ভোট দিবেন? প্রথম ভোট দেবো আমি, আর এই প্রথম ভোটটা আমি ইনসাফের পক্ষে ভোট দেবো। এই যে সামনে কেমন বাংলাদেশ আপনারা দেখতে চান? এই যে প্রথম ভোট দেবেন, আপনার ভোটে জনপ্রতিনিধি নির্বাচন হবে, কেমন বাংলাদেশ দেখতে চান? আমি চাঁদা এবং দুর্নীতি, ঘুষ এবং দখলদারিত্ব এবং সন্ত্রাসী এগুলো মুক্ত বাংলাদেশ আমি দেখতে চাই আমরা। জি, অসংখ্য ধন্যবাদ। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে কি ভাবছেন আপনারা? কেমন বাংলাদেশ চান আপনারা সামনে? ভালো বাংলাদেশ চাই। ভালো বাংলাদেশ চান। চাচা ভাই, আপনি বলবেন আপনি কেমন বাংলাদেশ চান? আমি বাংলাদেশ সুন্দরভাবে আমরা যেন প্রতিষ্ঠান, যেন ভোটটা যেন নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, আমরা যেন ভোট দিতে পারি সুষ্ঠুভাবে। সাধারণ জনগণ, আমরা সাধারণ লোক, আমরা যেন ভোটে যে আমরা যেন কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে, সেই রকম একটা নির্বাচন আপনারা দেখতে চান, যাতে করে সেই নির্বাচনের মাধ্যমে সুন্দর, সুষ্ঠু এবং সমৃদ্ধশালী বাংলাদেশ হয়, এমনই সাধারণ মানুষের চাওয়া। নওগাঁয় চলে এসেছে আগে বলেছি, এবং নওগাঁ জেলার রয়েছে নানা ধরনের ইতিহাস, ঐতিহ্য, এবং নওগাঁতে কৃষি সমৃদ্ধশালী একটি জেলা নওগাঁ জেলা। কথা বলতে চাই আরও কয়েকজন মানুষের সাথে, আমরা একটু কৃষি নিয়ে কথা বলতে চাই। এই যে নানা ধরনের ধান, আম, বিভিন্ন পণ্য নওগাঁতে উৎপাদিত হয়, আপনাদের কৃষিতে কি কি সংকট আছে, কি কি সমস্যা আছে কৃষি খাতে? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের যে কৃষি সম্প্রদায়, যে আমরা যে ফসলটা করি, এই যে কীটনাশকের আমাদের অভাব, আমরা সার পাই না, কীটনাশক আমরা পাই না। আমাদের এই কারণে আমরা ধানও ঠিকমতো আমরা ফসল ফলাতে পারি না। তো আমাদের বিষয় যে আমাদের কাছে সরকার সহযোগিতা করবে, আমরা সামনে এগিয়ে যাব, কিন্তু অথচ আমরা সেই সহযোগিতা পাই না কারো কাছ থেকে। এবং কৃষি অফিসার আমাদের সঙ্গে দেখা করে না এবং আমাদেরকে পরামর্শ দেয় না। আমাদের পরামর্শ দরকার। আমরা কৃষি মানুষ, আমরা কীভাবে ফসল ফলাবো সেটা আমরা পরামর্শ জানি না, আমরা নিব উপসারের স্যার থেকে, কিন্তু স্যারেরা আমাদের সাথে যোগাযোগ করে না। তো আপনারা কি যান তাদের কাছে, যোগাযোগ করেন? আমরা তাদেরকে অফিসে পাই না, আমরা ডাকি আসেও না।
তো আমরা জানি না, আমাকে কীটনাশক দেয়, সেই কীটনাশক নিয়ে আমরা ব্যবহার করি, অথচ আমাদের ধান ফলে না, বরং আরও ক্ষতির মধ্যে আমরা পড়ি। কেন সেই কীটনাশকই কাজ হয় না? জি না, সে কীটনাশক কি কীটনাশক দেয় আমরা তার নাম টাম জানি না, কিন্তু সে কীটনাশক আমাদের কাজ হয় না, বরং আরও আমরা নশের মধ্যে পড়ে যাই। একটা ধানে তো আমরা 5-6 বার করে কীটনাশক দিই, যে কীটনাশক আগে একবার দিলে আমাদের ধানটা সুস্থ হয়, কিন্তু এইবার আমরা যেভাবে ফসলটা ফলাইছি 7 বার নিম্ন আমরা এই কীটনাশক ব্যবহারটা করছি, কিন্তু আমরা ফলন পাইনি। আপনি কি কৃষি যে কর্মকর্তা আছে তাদের সাথে বলেছিলেন এই কথা? আমি কৃষি কর্মকর্তার সাথে আমি পরামর্শ করছি, তারা বলছে আপনারা আস্তে আস্তে এটা আমরা উদ্যোগ নিচ্ছি, দেখে আমরা চেষ্টা করব। আর একটা প্রসঙ্গ হলো যে সার, এই সার আজ আমরা পাচ্ছি না, এই সারে অনেক সংকট, কিন্তু আমাদের মান্দা থানার সার অন্য থানায় পাচার হচ্ছে, তো আমরা সার পাচ্ছি না, এই সারটা কেন পাচার হবে, এটা আমার সরকারের কাছে আবেদন এবং আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার আবেদন। জি, ধন্যবাদ। এই যে সার পাচ্ছেন না, বিভিন্ন কীটনাশক তারা পাচ্ছেন না, নানা বিষয়ে কিন্তু অভিযোগ আছে যারা এখানে কৃষিকাজে নির্ভরশীল। এই যে বলা হচ্ছে যে সার পাওয়া যাচ্ছে না, কীটনাশক পাওয়া যাচ্ছে না, আপনাদের অভিজ্ঞতা কি? আসলে কতটুকু সত্যতা এটার, বা সংকট আসলে কি কি আছে এই খাতে? সালাম আলাইকুম। সার কীটনাশকের বিষয়টা আমরা দোকান থেকে তো পর্যাপ্ত পাই, আমরা পয়সাতে কিনে লাগে। এছাড়া ওই ভাই যে বলল কৃষি কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করে না, কিন্তু আমার জানা মতে ওনারা যথেষ্ট পরিমাণে আমাদের সহযোগিতা দিয়ে থাকে। আচ্ছা, এখানে বেশ একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি। একজন বলছে যে যোগাযোগ করে না, আর একজন বলছেন যোগাযোগ করেন তারা। আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলতে চাই। এই যে কৃষি নির্ভর নওগাঁ জেলা, এবং আমরা জানি যে নওগাঁ যে উৎপাদিত যে চাল রয়েছে সে প্রায় 40% চাল বাংলাদেশে চাহিদা মেটায়। এই যে নানা ধরনের যে সমস্যা আছে, কি কি সমস্যা আছে কৃষি খাতে আপনার কি মনে হয়? অবশ্যই কৃষি খাতে সমস্যা আছে। আমরা যে ধান উৎপাদন করি এই ধানের আমরা ন্যায্য মূল্য পাই না, এবং আমরা যেভাবে কৃষি অফিসারের কাছে যে যোগাযোগটা আমরা রাখি, কিন্তু তারা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে না। এবং আমরা দেখি যে ভর্তুকিটা যেটা দেয় সরকার থেকে, যে ভর্তুকিটা দেয় এটা প্রকৃত কৃষক পায় না, এখানে আত্মীয়করণ করা হয় কিছুটা, এবং তাদের ব্যক্তিগত কিছু লোকদেরকে বিতরণ করা হয়। আপনারা সাধারণ মানুষ যারা কৃষক আছেন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আপনারা কি তাদের কাছে এই অভিযোগ কখনো গিয়েছেন যে আত্মীয়করণের বিষয়টি বললেন? আমরা বলি যে আমাদের প্রকৃত কৃষকেরা পাচ্ছে না, তখন বলছে যে আপনারা স্থানীয় সরকারের কাছে যোগাযোগ করেন, তারা লিস্ট দেয়, সেই মোতাবেক আমরা বিতরণ করি। কিন্তু আমরা যখন স্থানীয় সরকারের কাছে যাই, তখন তারা বলে যে না, এটা বিএসের মাধ্যমে বিতরণ হয়। এইভাবে আমরা অবহেলিতের মধ্যে পড়ি যারা সাধারণ কৃষক তারা। জি, এই যে অবহেলার কথা বলা হচ্ছে, আপনার কি অভিজ্ঞতা, আপনার কি মনে হয়? জি, আসসালামু আলাইকুম। এটা জিনিস যেভাবে আসা দরকার ছিল, যেই পরিমাণ দরকার সেটা আমরা সেই পরিমাণ মতো পাই না, যেটুকু পাওয়া যায় সেটাতে আমাদের কাজ কম হয়, এজন্য আমরা সকল কৃষক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়া হয়। যে পরিমাণ আমাদের ব্যয় হয় ওই ফসল দিয়ে সেই পরিমাণ আমাদের মেকআপ হয় না, আরও ঘাটতিতে পড়া লাগে। এতে কৃষক প্রত্যেক ফসলে এরকম আমরা মার খেতে হয়। এই যে কৃষকের যে সংকটের কথা বলা হচ্ছে, কৃষকের দুঃখ গাথার কথা বলা হচ্ছে, আপনার কি মনে হয় সামনে কি আশা করছেন আপনারা এই সংকট নিরসনে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা আশা করি অনেক দিন পরে একটা ভালো নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে যদি সৎ, যোগ্য এবং আল্লাহ ভীরু খোদা ভীরু লোকের যদি আবির্ভাব ঘটে এবং তাদের নেতৃত্ব আসে, তাহলে তাদের মাধ্যম দিয়ে আমরা এই কৃষি যে দায়িত্বশীলরা আছেন এরা হয়তো সচেতন হবেন, এবং তাদের আমাদের দাবিগুলো তাদের মাধ্যমে দিলে হয়তো তারা এই কাজটা করতে পারে। এই জন্য সৎ নেতৃত্ব দরকার, আমি মনে করি। নিঃসন্দেহে সৎ নেতৃত্ব তারা চান। এই যে সমস্যা উদ্ভূত যে সমস্যার কথা তারা বললেন, অর্থাৎ কৃষি সংক্রান্ত যে সমস্যাগুলো, সেই সমস্যা সংকটের কথা তারা বলছেন। আমি একটু পেছনের দিকে যেতে চাই, একটু কথা বলার চেষ্টা করব। এখানকার যে সাধারণ মানুষ রয়েছেন, আপনারা কি মনে করছেন এই যে কৃষিতে নানা ধরনের সংকট রয়েছে? আপনাদের উৎপাদিত চাল সারা বাংলাদেশে প্রায় 40% চাহিদা মেটায়। এছাড়া আম আছে, রাজশাহীতে বলা হলো যে রাজশাহী আমের জেলা। চাঁপাইনবাবগঞ্জে যে আমের কথা বলা হয়, আমরা বিশ্লেষণ করে দেখা যায় যে প্রায় 4 লাখেরও বেশি মেট্রিক টন আম উৎপাদন হয়েছে এই জেলায়, এবং সারা বাংলাদেশে এবং বিদেশেও এটি রপ্তানি হয়েছে। আপনাদের কি মনে হয় যে কি কি সংকট আছে এই খাতে? আলহামদুলিল্লাহ, এই খাতের সংকট সর্বপ্রথম হচ্ছিল স্থানীয় যে প্রশাসনগুলো আছে, স্থানীয় সরকার যেগুলো আছে, তাদেরকে আমাদের দৃষ্টি দিতে হবে, কারণ তারা সর্বপ্রথম দুর্নীতির দিকে ঝুঁকে পড়ে। আমার আত্মীয় স্বজনকে বেশিরভাগ এরা দেয়, আর মাঠ জরিপ করে না যে এগুলো কারা করতেছে, ফসলগুলো করতেছে, বা আমের নার্সারি যাদের আছে, বাগান আছে, তাদেরকে তারা দেখভাল করে না। দেখা যায় যে আমি স্থানীয় নেতা, আমি একজনের নাম বলে দিলাম, সেখানেই তারা এখানে যা এই জিনিসগুলো করে। বা আমি নিজেও ভুক্তভোগী। আমি আমের নার্সারি বলেন, তারপর আমি আদার একটা
প্রজেক্টের কথা বলছিলাম, তারা বলে নাকি রোড সাইড ছাড়া নাকি তারা যাবে না। এটা কোনো কথা, বাংলাদেশে তো এরকম কথা নজির নাই, মেন রোড সাইডে ছাড়া আমি কোনো কিছু দিব না আর দেবো না। এগুলো মানে দূর করতে হবে। আর হচ্ছিল আরেকটা বিষয় হচ্ছিল ইনসাফ মুক্ত বাংলাদেশ গড়তে হবে। দুর্নীতি, চাঁদাবাজ এগুলো মুক্ত রাখলে ইনশাল্লাহ বাংলাদেশের যারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ আছে তাদের কাছে এই জিনিসগুলো সঠিকভাবে যাবে আর কি, বাস্তবায়ন হবে আর কি। ধন্যবাদ। আর একটু পেছনের দিকে যেতে চাই, কথা বলার চেষ্টা করব এখানকার যারা মানুষ রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন। আপনারা কি মনে করছেন যে এই যে সামনে যে কৃষি নির্ভর একটি জেলা, এই জেলায় আর কি কি উন্নয়ন আপনাদের পরামর্শ কি থাকবে সামনে নতুন সরকারের কাছে? জি আলহামদুলিল্লাহ, নতুন সরকারের কাছে বা নতুন প্রশাসনের কাছে আমাদের পরামর্শ থাকবে এই যে সকল প্রকার বৈষম্য দূর করে যেন ইনসাফ ভিত্তিক বন্টন করা হয়, অর্থাৎ সমান বন্টন করা হয়। জি জি, স্বজনপ্রীতি না করে যেন সমানভাবে সকলকে সমতার চোখে দেখা হয়। এই ধরনের একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ আমরা চাই। নিঃসন্দেহে এই বৈষম্য অর্থাৎ এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সামনে নির্বাচন, এই নির্বাচনের জন্যই কিন্তু সরকার কাজ করে যাচ্ছেন এবং সাধারণ মানুষ সহ রাজনৈতিক দলগুলো সহ সবাই মিলে কাজ করে যাচ্ছেন। এই যে নওগাঁ জেলা জনপদ নিয়ে কাজ করা আমাদের সহকর্মী রয়েছেন এম আর রকি, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। তিনি আমার সহকর্মী এখানে উপস্থিত রয়েছেন। এম আর রকি, আপনি নিশ্চয়ই এই জেলার মানুষের নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদনে আপনি কি কি বিষয় উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন আপনি আমাদের জানাবেন। এই প্রতিবেদনে মূলত কৃষিভিত্তিক এই জনপদের মানুষের যে চা পাওয়া, যে সম্ভাবনা, এই বিষয়গুলো দীর্ঘদিন গত ধরেন এই 5 দশকে মানুষের যে প্রত্যাশার জায়গা ছিল সেটা অনেকটাই আজকে মূল্যায়িত হয়নি বা অবহেলিত হয়েছে। এই বিষয়গুলো এবং পাশাপাশি এই জেলার বর্তমান সময়ের যে মানুষের সংকটগুলো রয়েছে, এই সংকটগুলোকে তুলে ধরা হয়েছে এবং এই সংকটগুলোর মধ্যে অন্যতম শহর থেকে শুরু করে তৃণমূল মানুষের প্রত্যাশার যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো আমরা লক্ষ্য করেছি যে নানাভাবেই অবহেলিত হয়েছে এবং নানাভাবে অবহেলিত হয়েছে। আপনি বসুন প্লিজ। আমার সহকর্মী এম আর রকির তৈরি করা একটি প্রতিবেদন রয়েছে নওগাঁ জেলা নিয়ে। সামনে নির্বাচন, এই জেলার মানুষের সংকট, যে গল্প, সেই গল্প সব মিলিয়ে উঠে এসেছে প্রতিবেদনে। সেই প্রতিবেদনটি দর্শক এখন আমরা দেখে নেব। বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের ঢেউ, কৃষি সমৃদ্ধির নাম নওগাঁ। দেশের খাদ্য ভাণ্ডার হিসাবেও পরিচিত এ জেলা। ধানের পাশাপাশি আম চাষেও সাফল্য আজ নওগাঁকে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতি। রপ্তানি হয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। দেশের শীর্ষ চাল সরবরাহকারী এই জেলার মানুষের প্রধান পেশা কৃষি। 23 লাখ ভোটারের এই জেলায় প্রতিনিয়তই শোনা যায় বঞ্চনার দীর্ঘশ্বাস। ধান, আম উৎপাদনে নতুন দুয়ার খুললেও নেই গবেষণা কেন্দ্র বা মান উন্নয়নের বিশেষ ল্যাব। এছাড়া বছরে প্রায় 90,000 টন মাছ উৎপাদন এবং 8 লাখ গবাদি পশু বাণিজ্যিকভাবে লালন পালন করা হয় এখানে। তবুও কৃষির এই সমৃদ্ধি পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘদিনেও গড়ে ওঠেনি কৃষি ভিত্তিক কোনো উল্লেখযোগ্য শিল্প। 3,000 টাকা বিঘা কাটা, কিভাবে দাম উঠছে? এই ধান নিম্নত 1500 টাকা মন বিক্রি করতে হবে। মেধার ভিত্তিতে, ঘুষের দাবিতে, মামা খালুর দাবিতে চাকরি নয়, মেধার ভিত্তিতে যেন চাকরি বাকরি বা আমাদের বেকারত্ব দূর হয়। যানজট মুক্ত নওগাঁ শহর এবং পরিচ্ছন্ন শহর আমরা প্রত্যাশা করি। গ্যাস সংযোগ না থাকায় বাড়তি উৎপাদন ব্যয় সামলাতে না পেরে ছোট ছোট কলকারখানাগুলো মাথা তুলতে পারছে না। নানা সংকটে বন্ধ হয়ে গেছে ধান চাল কেন্দ্রিক শত শত মিল চাতাল। নওগাঁই তো ইজিলি একটা অর্থনৈতিক অঞ্চল হতে পারে, কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল হতে পারে। তো এই নওগাঁ শহরে যদি একটি খাদ্য প্রসেসিং জোন তৈরি করা যায়, এই ধরনের উদ্যোগ নওগাঁর এই সম্ভাবনাময় নওগাঁকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নওগাঁয় মেডিকেল কলেজ অনুমোদন পেলেও পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে ওঠেনি এখনো। দীর্ঘদিন ধরে বরাদ্দ বৈষম্যের শিকার এই জেলা সম-অধিকার ও সম উন্নয়নের দাবিতে আন্দোলন হলেও বাস্তবায়ন হয়নি বড় কোনো প্রকল্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার 6টি আসনে যোগ্য নেতৃত্ব উঠে এলে সঠিক পরিকল্পনায় টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে নওগাঁ, এমন প্রত্যাশা জেলাবাসী। শহরের মাঝখান দিয়ে একটি রাস্তা গেছে, সেই রাস্তাটা এত সংকীর্ণ, এই রাস্তাটা 4 লেন হওয়ার কথা বিগত আমরা 30-40 বছর থেকে শুনছি, অথচ এটা বাস্তবে রূপ এখনো কেউ দিতে পারে নাই। জেলায় রয়েছে পর্যটনের অকল্পনীয় সম্ভাবনা। এশিয়ার বৃহত্তম মঠ, পাহাড়পুর বৌদ্ধবিহার, সুলতানি আমলের কুসুম্বা মসজিদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কাচারি বাড়ি আর দিগন্তজোড়া সারি সারি তালবন। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।
দর্শক, নওগাঁর জনপদ নিয়ে একটি যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি আমরা দেখছিলাম। সহকর্মী MR রকির তৈরি করা একটি রিপোর্ট, সেই রিপোর্টটি আমরা এতক্ষণ দেখছিলাম। এখানে নানা ধরনের যে সংকট, সেই সংকটের কথা কিন্তু উঠে আসছে। আমরা কথা বলছিলাম এই জেলার যে কৃষি, সেই কৃষি নিয়ে কথা বলছিলাম এবং কৃষির যে বিশেষ করে আম, যে ধান, চাল, পাশাপাশি এখানকার যে গবাদি পশু, প্রায় কোরবানি ঈদের সময় অর্থাৎ কোরবানির যে বাজার রয়েছে, সেই বাজারের সময় নানা ধরনের যে গবাদি পশু, সেটি কিন্তু এখানে বেশ সমাদৃত এবং এখানে প্রায় 12,000 কোটি টাকার যে একটি লেনদেন হয়, অর্থাৎ নানাভাবে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু সমৃদ্ধশালী হয়। এই যে ধান, চাল কথা বলা হচ্ছে আমের কথা এবং গবাদি পশুর কথা, এত সমৃদ্ধশালী জেলা, কাঙ্ক্ষিত যে শিল্পায়ন, সেটি কি গড়ে উঠেছে আপনাদের এই জেলায়? এটা কাঙ্ক্ষিতভাবে আমাদের জেলায় গড়ে ওঠে নাই এবং এর সুষ্ঠু যে পদক্ষেপ সেটা আমরা লক্ষ্য করি নাই কখনো। এখান থেকে যে আমাদের যে একটা আয়, দেশের একটা আয়ের একটা প্রধান উৎস, একটা অংশ, সেটা সুষ্ঠু গবেষণা বা এটা ম্যানেজমেন্টের কোনো পদক্ষেপই দেখি না আমরা এখন পর্যন্ত। আপনার কি মনে হয়? হ্যাঁ, উনি যেটা বলেছেন, আমাদের প্রতিবন্ধকতাগুলো অনেক বিশদভাবে আমাদের মধ্যে ছড়ায় আছে, যেগুলো আমরা কখনো সমাধানেরও চেষ্টা করি নাই এবং আমরা প্রয়োজনীয় যে তথ্য এবং যেই জায়গাগুলো থেকে আমরা সেবা পাবো তাদেরও কোনো উদ্যোগ আমরা কখনো দেখি নাই। কেন এই উদ্যোগটা আসলে কেন হয়নি? সংকটটা আসলে কোথায় ছিল? এটা আমাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তো অবশ্যই আছে। সেটা আপনি কৃষি অফিসারের কথা বলেন বা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে, তারা যেভাবে আমাদের কাছ থেকে পণ্যটা চাইছে, আমরা সেভাবে বিশ্ব মানের বাজারজাত করার জন্য যে প্রসেসটা দরকার, সেই পরিমাণ প্রযুক্তি সাপোর্টটাও আমরা পাচ্ছি না, যেটা আমাদের বিগত দিনের যে সরকার ব্যবস্থা ছিলেন তারা চাইলে এটা করতে পারতেন অনেক সহজেই, কিন্তু তারা এটি করেননি। তারা এটা কখনোই করার উদ্যোগও নেন নাই। জি, ধন্যবাদ। আপনার নাম কি এবং আপনি কি করছেন? আপনি বসে বলুন প্লিজ। আপনি বসে বলুন প্লিজ। জি, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপ। জি, আমরা একজন ব্যবসায়ীকে পেয়ে গেছি, তার সাথে কথা বলবো। এই যে নওগাঁয় উৎপাদিত চাল, প্রায় 19 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে এবং প্রায় 40% চাহিদা পূরণ করছে দেশের। আপনার কি মনে হয় আরও কি সংকট আছে? কি সমাধান সামনে উন্নয়নের জন্য এই খাতে কি পদক্ষেপ নেওয়া উচিত? আমাদের এই জেলায় প্রায় 28 লক্ষ মেট্রিক টন ধানের উৎপাদন হয়। এই ধানের উৎপাদনকে কেন্দ্র করে আমাদের জেলায় প্রায় 1200 রাইস মিল ছোট বড় গড়ে উঠেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিগত সরকার সময়ে আমাদের দেশের বৃহৎ ব্যবসাগুলোকে স্ট্যাবলিশ করার জন্য ছোট এবং মাঝারি মিলগুলো হারিয়ে গিয়েছে। আজকে এই ছোট এবং মাঝারি মিলগুলো হারিয়ে যাওয়ার ফলে কৃষক ভাইরা একদিকে যেমন ধানের ন্যায্য মূল্য হারাচ্ছে, পাশাপাশি ভোক্তাদের অধিক মূল্যে চাউল কিনতে হচ্ছে। আমি আপনার মাধ্যমে, সময় টিভির মাধ্যমে সরকারের কাছে আমার নিবেদন, আমরা যদি কৃষকদের ধানের ন্যায্য মূল্য এবং ভোক্তাদের চাউলের ন্যায্য মূল্য যদি নিশ্চিত করতে চাই, তাহলে এই ক্ষুদ্র এবং মাঝারি চাউল কল ব্যবসায়ীদের আবার ব্যবসাতে ফিরিয়ে আনতে হবে। সে লক্ষ্যে হচ্ছে সরকার কাছে আমার জোর দাবি, স্বল্প সুদে এবং সহজলভ্যভাবে যেন এই মিলগুলো আবার ঋণ পেতে পারে। এই ঋণগুলো পেলে তারা আবার ব্যবসায়ী যদি ফিরে আসে, তাহলে কৃষক ভাই এবং আপনার ভোক্তার উভয় কুলই রক্ষা হবে। পাশাপাশি আমি আপনার মাধ্যমে আর দু একটি কথা বলতে চাই। আমাদের এখানে বিগত সরকার একটি স্কিম নিয়েছে চৌমাসিয়াতে। এইখানে একটা সাইলো হবার কথা, সেইটি আপাতত কার্যক্রম স্থগিত রয়েছে। যদি এখানে সাইলো বা আপনার সিএইচডি হয়, তাহলে আমাদের জেলাতে যে ধান এবং চাউলের উৎপাদন হয়, অনেক সময় আমাদের দেশের বিভিন্ন জায়গাতে ধান চাউল পাঠাতে আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। এটি দ্রুত হলে এই এলাকার মানুষ এই সিএইচডি বা সাইলোর মাধ্যমে কৃষক ভাইরা উপকৃত হবেন। পাশাপাশি আমাদের নওগাঁ জেলা আমের রাজধানী। এইখানে আম এবং ধান গবেষণার জন্য দুটি প্রতিষ্ঠান আপনাদের মাধ্যমে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। যদি আমরা আমের সংরক্ষণের ব্যবস্থা করতে পারি, তাহলে সারা বছর আমাদের ভোক্তারা সহজ মূল্যে আম পেতে পারে এবং কৃষক ভাইরা তাদের উৎপাদিত আমের ন্যায্য মূল্য পাবে। এই সব দাবি দেওয়া করছি। পাশাপাশি আপনার মাধ্যমে আর দু একটি কথা বলতে চাই। আমি যেহেতু এলাকার মানুষ, এলাকার ব্যবসায়িক কমিউনিটি নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি। আপনার আমাদের নওগাঁ এবং রাজশাহী, আমাদের এই জেলার ম্যাক্সিমাম মানুষের যারা রুগী
তাদের হচ্ছে রাজশাহীতে যেতে হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু কিছু হাট বাজার এলাকায় হচ্ছে হাটের দিনে এমন যানজট হয় যে কারণে বিভিন্ন অ্যাম্বুলেন্সগুলো যেতে পারে না, সে কারণে অনেক রুগী ব্যাপক সমস্যায় পড়ে। এই জন্য হচ্ছে আমি এই হাট বাজার থেকে হাটগুলো রাস্তার বাইরে নিয়ে যাওয়ার জন্য আমি সরকারের কাছে মূল সড়ক থেকে হাট বাজার সরিয়ে সেখানে পাশে রাখার জন্য, যাতে করে যানজটটা কম হয়। আমরা কথা বলছিলাম কৃষি নিয়ে। জেলার কৃষি যে পণ্য রয়েছে, আম রয়েছে, অর্থকরী ফসল, এগুলো ধান রয়েছে, প্রায় মাছ রয়েছে, গবাদি পশু রয়েছে। আমরা একটু কথা বলতে চাই এই যে এই জেলার নানা ধরনের সংকটের কথা তারা বলছিলেন এবং ন্যায্য মূল্য কৃষক পাচ্ছে না। এই যে ন্যায্য মূল্য পাচ্ছে না, এটা আসলে মূল কারণটা কি? দেখুন, ন্যায্য মূল্য পাচ্ছে না এটা শুধু আমাদের নওগাঁর সমস্যা নয়, এটা আমার মনে হয় সারা বাংলাদেশেরই সমস্যা। আমাদের আসলে বাজার ব্যবস্থাপনা নিয়েই কাজ করা উচিত। এখানে আমি নওগাঁর কথা যদি বলতে চাই, আমি একটা জিনিস একটু উল্লেখ করতে চাই যে আমাদের নওগাঁতে ধানের যে চাল কলগুলো ছিল বা চালের ব্যবসা ছিল, এটা কর্পোরেট সেক্টরে চলে যাচ্ছে ডে বাই ডে। বড় বড় অর্গানাইজেশনগুলো এখানে এসে তারা বিভিন্ন খুব ইনভেস্টমেন্ট করে যাচ্ছে, বড় বড় চাউল কল করছে। এতে হচ্ছে কি, তারা বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেটের মাধ্যমে। তো আমাদের আসলে যদি কৃষকদের ন্যায্য মূল্য দিতেই হয়, তাহলে বাজার ব্যবস্থাপনাটাকে পরিবর্তন করা দরকার, যাতে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে এবং কৃষকরা সেই ক্ষেত্রে কৃষিতে আগ্রহী হবে। আমরা এখন আপনারা হয়তো জানবেন যে ইদানিং অনেক ধানি জমি কেটে কেটে মানুষ পুকুর বানাচ্ছে। এই পুকুর বানানোর একটাই কারণ, সেটা হলো মানুষ ধান যারা চাষ করছে, যেই কৃষকরা, সেই কৃষকরা বছর শেষে দেখছে যে তাদের হাড় ভাঙা পরিশ্রম এবং খরচ মিলিয়ে ধান বিক্রি করে সেই টাকা উঠছে না। এই জন্য ধানের জমি বাদ দিয়ে তারা আপনার হচ্ছে পুকুর বা অন্যান্য কিছু করার প্রতি আগ্রহী হয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা যদি আমরা এখন যদি কন্ট্রোল করতে না পারি, নওগাঁ যেহেতু বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় নওগাঁকে, আমরা যদি এই জিনিসটা এখন থেকে কন্ট্রোল করতে না পারি, এটা সারা বাংলাদেশে ইফেক্ট পড়বে। তো আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে, আমরা তাদের কাছে বার্তা দিতে চাই যে আপনারা বাজার ব্যবস্থাপনাটা নিয়ে খুব ভালোভাবে কাজ করবেন, যাতে একজন কৃষক যেমন তার ন্যায্য মূল্য পাবে, তেমনি যারা ভোক্তা আছে তারাও যেন একটা সহনীয় মূল্যে এই আমাদের পণ্যগুলো কিনতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। এই যে শস্য ভাণ্ডার খ্যাত নওগাঁ, কাঙ্ক্ষিত যে উন্নয়ন বা কাঙ্ক্ষিত যে পরিকল্পনা এই খাতকে ঘিরে, কৃষি খাতকে ঘিরে, সেটি হলো না। দেশের বয়স কিন্তু অর্ধশত পেরিয়ে গেছে। আপনাদের কি মনে হয় সামনে নির্বাচন, নতুন জনপ্রতিনিধি আসবে, নতুন সরকার গঠন হবে, তাদের কাছে আপনাদের কি আশা থাকবে? ধন্যবাদ আপনাকে। সময় টিভির মাধ্যমে আমরা দেশের চাওয়া পাওয়া সম্পর্কে দেশসহ সারা বিশ্বের কাছে জানাতে পারছি। এজন্য মূলত বাংলাদেশের, বিশেষ করে আমরা নওগাঁ জেলার কথা যদি বলি, আপনি কৃষির কথা বলছিলেন। এই কৃষিতে আমার এক ভাই সিন্ডিকেটের কথা বলেছেন, তার মানে হলো দুর্নীতি। এই সিন্ডিকেটকে যদি ভাঙা যায়, দুর্নীতি যদি দূরীভূত করা যায়, দুর্নীতি বাংলাদেশের প্রধানতম সমস্যা আমি মনে করি। দুর্নীতিকে যদি দূরীভূত করা যায়, দুর্নীতিকে যদি আমরা না বলি, সরকারের পক্ষ থেকে এবং আগামী যে সরকার আমরা দেশে ইন্টারিম সরকারের নির্বাচনের মাধ্যমে আনতে যাচ্ছেন, সেই সরকারের কাছে আমাদের প্রধানতম দাবি থাকবে এদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করা ছাড়া এদেশের উন্নয়ন আসলে হতে পারে না। জি, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। আপনার কাছে কি মনে হয়, এই যে আর কি কি সংকট আছে কৃষি খাতে? ধন্যবাদ। সময় টিভির মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই, আজকে নওগাঁ জেলার মান্দা উপজেলায় আমরা সতীহাট থেকে, সেটা হলো যে আমাদের দেশে আসলে দুর্নীতি যেটা মূল কারণ, এই দুর্নীতি যারা করে, আগামী দিনে দুর্নীতিবাজ সরকার যদি আসে, তাহলে এই সরকার ওই দুর্নীতি করবে, দেশের মানুষের শান্তি আসবে না। কৃষিখাতের যে শস্য আমরা উৎপাদন করব, এই শস্যের ন্যায্য মূল্য আমরা ফিরে পাবো না। এই জন্য সর্বসেক্টরে আমাদের প্রথম কাজই হবে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, নতুন একটি বাংলাদেশ গঠন করার জন্য একটি সুশাসন প্রয়োজন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আমার সহকর্মী সাইফুর রহমান এমআর রকির কাছে যেতে চাই এবং তার কাছে একটু জানতে চাই, এই যে বলা হচ্ছে নানা ধরনের সংকটের কথা বলা হচ্ছে, এত দিন হয়ে গেল, এত নানা ধরনের উন্নয়নের গল্প কিন্তু আমরা শুনেছি। বিগত দিনের সরকার বা যারা এখানে জনপ্রতিনিধি ছিলেন, তারা কি আসলে কোনো কাজ করেনি? সংকট আসলে কোথায় এই খাতে? এই খাতে আমরা যে বিষয়টি প্রতিবেদনগুলো করতে গিয়ে লক্ষ্য করেছি, তারা আসলে পরিকল্পনার একটা অভাব, টেকসই পরিকল্পনা কখনোই তারা সঠিকভাবে না নেওয়ার কারণে মানুষের প্রত্যাশার জায়গা ছিল, আশা করছিল এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিল,
কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো নানা কারণে নানাভাবে উপেক্ষিত হয়েছে, ফলে মানুষের এই প্রত্যাশার জায়গাটাকে অনেক দূরে চলে গেছে। এবং আমরা যে বিষয়টি বারবার এখানে অনুভব করছি, এই জেলার যে বিশাল সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাকে কেন্দ্র করে যে গবেষণা কেন্দ্র থাকা দরকার, এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আকারে উচ্চ ভয়েসের মাধ্যমে এখানে একটা এই যে বাস্তবায়নের যে রূপরেখাগুলো দরকার, সঠিক পরিকল্পনা নেতৃত্বের জায়গা থেকে না আসার কারণেই এই দীর্ঘ বঞ্চনাটা আমাদেরকে এই মুহূর্তে এখন অনুভব করতে হচ্ছে। অনেক কৃষক অভিযোগ করেছেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিংবা এই সংক্রান্ত যে সমস্ত কর্মকর্তা রয়েছেন যারা দেখভাল করছেন সরকারের, তাদের কাছে গেলে কাঙ্ক্ষিত যে সেবা সেটি পাওয়া যায় না এবং তারা কাঙ্ক্ষিত যে সাড়া দেওয়ার কথা কৃষকদের সমস্যা সমাধানে সেটি আসলে করেন না। এই অভিযোগগুলো কেন হচ্ছে? এই অভিযোগগুলো হওয়ার মূল বিষয়টি আমরা যেটা অনুভব করছি, কৃষকের সঙ্গে কৃষি বিভাগের কাগজ কলমের একটা সম্পর্ক রয়েছে। বাস্তবিক তৃণমূল পর্যায়ে কৃষি বিভাগের লোকজনের সঙ্গে কৃষকের এই দুর্দশাগুলো তারা অনুভব করার জায়গাটা আমার মনে সঠিকভাবে না করার কারণে কৃষক যেটা বাস্তবায়ন করার জন্য প্রত্যাশা করছে সেই জায়গাটা তারা সঠিকভাবে পাচ্ছে না। এবং এই ক্ষেত্রে আমরা বরাবরই কৃষি বিভাগের আরও বেশি তাদের নিবিড় সম্পর্ক উন্নয়ন এবং সরকারের যে সেবা খাতগুলো রয়েছে সেটাকে কৃষক পর্যায়ে দোরগোড়ায় দ্রুত পুছে দেওয়ার জন্য তার ম্যাসিভ আকারে এই বার্তাগুলো পুছে দেওয়া দরকার। কৃষক এবং কৃষি বিভাগের শুধুমাত্র তাদের একটা বার্তা বাহনের মাধ্যমে তাদের সম্পর্কগুলোকে তৈরি করার কারণে সঠিক মূল্যায়ন হচ্ছে না, সঠিক বাস্তবায়নের জায়গাটা ঘাটতি থেকে যাচ্ছে। এবং এই থেকে যাওয়ার ফলেই কৃষি বিভাগের এবং কৃষকরা সঠিক তাদের এই যে উপকারগুলো এটা না পাওয়ার বঞ্চনা প্রতিনিয়ত কিন্তু এই কৃষকের দিক থেকে উঠে আসছে। জি রকি, আপনার কাছে আবারও আসবো বিভিন্ন সংকট নিয়ে সমাধান নিয়ে। আসলে সমাধানের পথ খোঁজা জরুরি। সামনে নির্বাচনেই সাধারণ মানুষ তাদের সমাধানের পথ খুঁজতে চায়। আমরা উত্তরবঙ্গের জেলা নওগাঁতে অবস্থান করছি এবং এখানকার মানুষের দুঃখ দুর্দশা এবং সংকটের কথা শুনছিলাম। আমরা একটু দক্ষিণবঙ্গে যেতে চাই, অর্থাৎ দক্ষিণবঙ্গের বরগুনা জেলায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম মিরাজ। সেখানকার কি অবস্থা? সেখানকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষ কি ভাবছে? দেখুন, বঙ্গোপসাগর তীরবর্তী পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদী বিধৌত বরগুনা জেলা, মোট 6টি উপজেলা নিয়ে এই জেলাটি গঠিত এবং এখানে 2টি সংসদীয় আসন রয়েছে, বরগুনা সদর, আমতলী এবং তালতলী নিয়ে বরগুনা 1 আসন, বামনা, পাথরঘাটা এবং বেতাগী উপজেলা নিয়ে বরগুনা 2 আসন গঠিত। এ জেলায় মোট 8,51,000 ভোটার রয়েছেন, যার মধ্যে অর্ধেকেরও বেশি নারী ভোটার। মূলত নির্বাচনে এ জেলার তুরুপের তাস হবে নারী ভোটাররা। নারী ভোটার ভোট যিনি বেশি পাবেন সেক্ষেত্রে কিন্তু তিনি নির্বাচনে তত বেশি এগিয়ে যাবেন। তো এখানে কিন্তু বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতের প্রার্থীরা প্রচারণায় সব থেকে বেশি এগিয়ে রয়েছেন। এর কারণ হচ্ছে তারা নির্বাচনের আগে থেকেই, তফসিল ঘোষণার আগ থেকেই কিন্তু তারা প্রচারণা শুরু করেছেন। এর মধ্যে জামাত সবার আগে প্রার্থী মনোনীত করে, এজন্য জামাত কিন্তু এখানে প্রচারণায় সব থেকে এগিয়ে। তবে প্রার্থীরা যতই প্রচারণা চালাক না কেন, এখানে ভোটাররাও কিন্তু তাদের হিসেব নিকেশ করতে শুরু করেছেন। কারণ স্বাধীনতার পরবর্তী সময় এই জেলায় শুধুমাত্র সড়ক উন্নয়ন ব্যতীত আর কোনো ধরনের উন্নয়ন হয়নি। এখানে স্বাস্থ্যসেবার অবস্থা বেহাল এবং এখন পর্যন্ত এমন কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি যেখানে একটি শিল্প প্রতিষ্ঠানে মাত্র 20 জন মানুষের কর্মসংস্থান হয়। এই ধরনের কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। সুদীর্ঘ বছর ধরে বরগুনায় একটি পর্যটন হাব গড়ে তোলার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত সেই সম্ভাবনাই রয়ে গেছে। তো এই কারণে কিন্তু এবার জেলার মানুষের চাওয়া পাওয়া কিংবা প্রত্যাশাটা অনেক বেশি। তো সেক্ষেত্রে কিন্তু ভোটাররা বলছেন যে যাতে এর আগে যেরকম তারা অতীতের প্রার্থীরা যেভাবে শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু এভাবে তারা আর আশ্বাসে নয়, এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চান তারা। এ কারণেই কিন্তু প্রার্থীদের পাশাপাশি কিন্তু ভোটাররাও কিন্তু তাদের হিসেব নিকেশ করতে শুরু করেছেন। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা চান একটু পার্শ্ববর্তী যে জেলা পটুয়াখালী, এই পটুয়াখালী উন্নয়নের অনেক দূর এগিয়ে গেলেও কিন্তু বরগুনায় কিন্তু সে ধরনের উন্নয়ন হয়নি। তাই তারাও কিন্তু এবার উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে থাকতে চান। এজন্য যে ধরনের প্রার্থীরা মূলত এই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পারবেন সেই ধরনের প্রার্থীকেই কিন্তু তারা ভোট দেবেন। এ জেলায় মোট 8.5 লাখ ভোটার রয়েছেন। এর মধ্যে 4,23,000 হচ্ছেন পুরুষ ভোটার এবং 4,28,000 হচ্ছেন নারী ভোটার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 15 জন। অন্যদিকে 55,500 ভোটার রয়েছেন কিন্তু নতুন ভোটার। এবং জেলায় মোট 3টি পৌরসভা এবং 24টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু ভোটের মাঠে জমজমাট যেরকম প্রার্থীরা করে রেখেছেন, ঠিক তেমনিভাবে কিন্তু ভোটাররাও তাদের হিসাব নিকাশ করতে শুরু করেছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ।
আমরা ছিলাম দক্ষিণবঙ্গের জেলা বরগুনায়। সেখানকার মানুষের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে ভাবনার কথা, সহকর্মী সাইফুল ইসলাম মিরাজ সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন সেখানকার মানুষের সংকট সম্ভাবনার কথা, দাবি দেওয়ার কথা। আমরা কথা বলতে চাই এখানকার মানুষের সাথে। আমরা একটু নির্বাচনমুখী আরও আলাপ করতে চাই, যেহেতু মানুষ এখন মাঠে ঘাটে বন্দরে সব জায়গায় নির্বাচন নিয়ে কথা বলছে। সামনে নির্বাচন নিয়ে আপনাদের আশা ভরসা কি ভাবছেন আপনারা? কেমন সরকার পেতে চান সামনে? জি, ধন্যবাদ আপনাকে এবং পাশাপাশি সময় সংবাদ মিডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বলতে চাই এটুকু যে আমার বয়সের যতটুকু সময়, তার মধ্যে আমি এই স্বাধীন বাংলাদেশের 54-55 বছরের মধ্যে আমি যেটা শুনেছি এবং স্বচক্ষে যেগুলো দেখলাম, সেখান থেকে এই বাংলাদেশের যে উত্থান পতন, সফলতা বিফলতা সব কিছু মিলিয়ে আমি এতটুকু বলতে চাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সংসদ প্রতিনিধিরা জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে আগামী দিনে সংসদে যাবেন, ওনাদের প্রতি আমার আহ্বানটা এইরকম যে তালগাছ যার সীমানাতেই যাক, তালগাছ যার সীমানাতেই থাক, আমরা তালগাছের ফল এবং রস সুষম বন্টন যেন বাংলার 18 কোটি মানুষ পেতে পারি এবং সেই ফল ও রস থেকে যে উৎপাদিত পণ্য সামগ্রী, সেই পণ্য সামগ্রীও যেন আমরা এই বাংলার 18 কোটি মানুষ সুষম বন্টনের মধ্যে দিয়ে যেন আমরা পাই, এটাই আগামী দিনে আমাদের সংসদ প্রতিনিধিদের কাছে চাওয়া পাওয়া। জি, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই সুষম বন্টন হোক, সব কিছুরই বৈষম্যহীন সমাজ গঠন হোক। কথা বলতে চাই এই জেলায় যে কাঙ্ক্ষিত শিল্পায়ন, যে কৃষিভিত্তিক শিল্পায়ন গড়ে ওঠেনি, কর্মসংস্থানের অভাব রয়েছে, কি সংকট আছে এই খাতে, আপনি কি বলবেন আমাদের কাছে? হ্যাঁ, আমাদের এলাকায় সংকট রয়েছে অনেক কৃষিভিত্তিক। যেমন মনে করেন এখানে এই সতীহাট এলাকায় আমরা যদি বলি, এই এলাকাতে আমাদের যথেষ্ট পরিমাণ আম হচ্ছে, নওগাঁতেও আম হচ্ছে। এই এলাকায় এগুলো দ্রব্যমূল্য ঠিকমতো পায় না, জনগণ পায় না এগুলো। আমরা যদি এই বাজারগুলো নিশ্চিত করতে পারি, তাহলে দেখা যাবে কৃষক তার কাঙ্ক্ষিত ফল উৎপাদন করতে সক্ষম হবে এবং এটি যেন সরবরাহ করে সঠিক টাকা পয়সা পায়, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। সর্বোপরি যেটি কীটনাশক বিষয়, এই কীটনাশক বিষয়টি আমি বলি, এখানে আমাদের মান্দা উপজেলাতে মোটামুটি 40 থেকে 42 জন আপনার বিএস আছেন এবং অফিসার আছেন 2 জন। ওনারা কোনো দায়িত্ব পালন করেন না, ওখানে গেলেই এই কৃষক বঞ্চিত হয়। ওনারা দেখতে আসবেন বলে আসেন না, অফিসে গেলে তাদেরকে পাওয়া যায় না। এই বিষয়গুলো যদি ঠিকমতো দেখা হয়, তদারকি করা হয়, যেনাদের দায়িত্ব থাকে, ওনারা যদি সঠিক এগুলো তদবির করেন, তদারকি করেন, তাহলে এই বিষয়গুলো আমাদের নিশ্চিত হবে এবং ভালো হবে ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। একজন তরুণ বসে আছেন, তার সাথে কথা বলতে চাই। এই যে সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি এবং বিভিন্ন ধরনের যে কর্মসংস্থান, তরুণদের কর্মসংস্থান পর্যাপ্ত আছে কিনা এই জেলায়? ধন্যবাদ। নতুন ভোটার হিসাবে আমি অনেকই এক্সাইটেড। আমি চাইবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেই সরকারি আসুক না কেন, তারা অবশ্যই যুব সমাজকে নিয়ে কাজ করবে এবং যুব সমাজের জন্য নতুন নতুন কর্মসংস্থানের উৎপত্তি করবে। এবং আপনারা জানবেন, আমরা সবাই জানি এখন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থার করুণ অবস্থা। আমরা নতুন সরকারের কাছে চাইবো তারা যেন আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করে এবং আমাদের সঠিকভাবে পরিচালনা করে। আর তারা অবশ্যই আমাদের দেশের উন্নয়ন করার জন্য কাজ করবে, সবাইকে নিয়ে কাজ করবে। আমরা 18 কোটি মানুষ, আমরা অবশ্যই আমাদের বাংলাদেশকে উচ্চ পদে দেখতে চাই। নিশ্চয়ই আমরা সবাই চাই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক এবং যে বৈষম্যহীন সমাজ সেটি আসলে হোক এবং যে যার সমাজে কোনো ধরনের বৈষম্য না থাকে, দুর্নীতি না থাকে, সেই বিষয়টি কিন্তু বারবার করে এখানকার মানুষ যারা রয়েছেন তারা বলছেন। কথা বলতে চাই, এই যে মানুষ যে চাইছেন বারবার করে যে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ, আপনাদের এই জেলায় আর কি সমস্যা আছে? সামনে নির্বাচনকে ঘিরে কি প্রত্যাশা করেন আপনি? আসসালামু আলাইকুম। আমি সময় টিভির মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি যে আগামী দিনে আমরা এই দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতিবাস, চাঁদাবাজ মুক্ত একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ একটা সমাজ আমরা বিনির্মাণের জন্য আমরা আশা করতে সরকারের কাছে। আগামী নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং স্বতঃস্ফূর্ত ভাইবানের জন্য মানুষ যেন নির্বাচন কেন্দ্রে গিয়ে তাদের মতামত যেন ব্যক্ত করতে পারে, এরকম একটি সুষ্ঠু পরিবেশ সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। এই যে সামনে যে আপনাদের জেলায় পর্যাপ্ত কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে? মানুষ কি কাজ পায়? মানুষের যে ইনকাম বা মানুষ যে আয় করেন সেটি কি আসলে পর্যাপ্ত কিনা? এই কি সংকট আছে আপনার কি মনে হয়? আমাদের মনে হয় যে আসলে আমাদের আমাদের নওগাঁ জেলাতে বেকারের বেশি সমস্যা। যুবশ্রেণী বিশেষ করে বেকার থাকার কারণে
মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। যদি যুবকদের যদি কর্মসংস্থান যদি সঠিকভাবে সরকার যদি করে, তাহলে আমরা আশা রাখি যে এই নওগাঁ জেলাটা আরও সুন্দরভাবে মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত সুন্দর একটি জেলা আমরা উপহার দিতে পারবো। আপনার কি অভিজ্ঞতা এই বিষয়ে, আপনার কি বলার আছে? যে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই বিশেষ করে নওগাঁ জেলার মান্দা থানায় অর্ধেকেরও বেশি হলো নারী ভোটার বা নারী। এই বিশেষ করে এই যে গরিব যে নারীগুলো রয়েছে তাদের কর্মসংস্থান তেমন কিছু নাই। বিশেষ করে আমরা গ্রামে গঞ্জে দেখতে পাই এই ছোট কুটির শিল্প থাকলেও পর্যাপ্ত না, তারা বিভিন্নভাবে এই কষ্টে দিনপাল অতিবাহিত করে। তাদের যদি কর্মসংস্থান করা যায়, সামনে যে ত্রয়োদশ নির্বাচন, এই নির্বাচনে যদি একজন যোগ্য লোক আসে, ওনার মাধ্যমে আমরা এই নারীদের অধিকার যেন আমরা এবং তাদের জন্য কাজের কর্মসংস্থান ফিরে পাই, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। একটু পেছনের দিকে যেতে চাই। অনেক মানুষ বসে আছেন, অনেক তরুণ প্রজন্মের প্রতিনিধি বসে আছেন, তরুণ তুর্কিরা বসে আছেন, যাদের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। কর্মসংস্থানের কি অবস্থা? এই জেলায় কি পর্যাপ্ত কর্মসংস্থান আছে তরুণদের জন্য? না, এই জেলায় উপজেলায় কোনো পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থার ব্যবস্থা নাই। এই জন্য অনেক তরুণ বেকার ঘোরাফেরা করতেছে। আপনার সেরকম কর্মসংস্থার ব্যবস্থা প্রয়োজন খুব আর কি। এই যে কর্মসংস্থানের অভাব আছে বলা হচ্ছে, আপনার কি মনে হয় যে নতুন সরকার আসবে তার কি কোন সমস্যা নিয়ে কাজ করা উচিত এই জেলায়? এখানে রাস্তাঘাট, ব্রিজ, এই সমস্ত এবং মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, এই সমস্ত দূর করলে আমাদের ভালো হয়। জি, ধন্যবাদ। আপনার কি মনে হয় সামনে নির্বাচন, কোন বিষয়ে হাত দেওয়া উচিত? সামনে যিনি এমপি হয়ে আসবেন, জনপ্রতিনিধি হয়ে আসবেন এখানে, সামনে যে আসতেছে যে দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য উদ্যোগ লিক বা দেশের যাতে উন্নতি হয়, এই প্রকল্পে দেশটা চলুক। জি, আপনারা জানে খেয়ে পরে বাঁচতে পারেন, সেই বিষয়টি আসলে বারবার করে বলছেন। আপনার কি মনে হয়, কি চাওয়া আছে? আসসালামু আলাইকুম। চাওয়া পাওয়া দুর্নীতিবাজ আর চাঁদাবাজি, এটাই বড় সমস্যা বেঁধে গেছে, এটাই সমস্যা বড় বেঁধে গেছে, এটি দূর করা উচিত। জি, ধন্যবাদ। কথা বলছিলাম এখানকার মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সাথে। তারা তাদের যে এই অঞ্চলের সমস্যার কথা তারা বারবার করে আমাদের কাছে উচ্চারণ করছিলেন। আমরা একটু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই। এখানকার মানুষের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কী অবস্থা, সব মিলে জানতে চাই। এই যে জেলা আপনাদের এই নওগাঁ জেলা, এই নওগাঁ জেলায় শিক্ষা ব্যবস্থার কি পরিস্থিতি? আপনার কি মনে হয় কি কি সংকট আছে এই খাতে? ধন্যবাদ সময় টিভিকে। এখানে শিক্ষা ব্যবস্থার ব্যাপক আপনার সমস্যা। এখানে হলো যে পরিমাণ ছাত্রছাত্রী, সেই তার পরিমাণের ভালো স্কুল কলেজ নাই, এবং প্রাইভেট সেক্টরে আপনার ভালো যে আপনার ইউনিভার্সিটি থেকে শুরু করে কোনো কিছু এখানে নাই, শিক্ষা ব্যবস্থা তেমন নেই। এখানকার স্টুডেন্টরা পার্শ্ববর্তী জেলা রাজশাহী, তারপরে বগুড়া, ঢাকাতে যে পড়াশোনা করতে হয়। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, নওগাঁতে একটা বিশ্ববিদ্যালয় চালু হয়েছে কিন্তু এখনও পুরোপুরিভাবে ক্লাস শুরু করে নাই, তো এটা যেন চালু হয়। আর স্কুল লেভেল থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, যেমন নওগাঁ গার্লস স্কুল মাত্র একটা, এখানে প্রভাতী এবং দিবা শাখা মিলেও ছাত্রীরা সুযোগ পায় না পড়ার। বিভিন্ন স্কুলে যে তারা ভালো শিক্ষার মান পায় না। এখানে একটা অবিলম্বে গার্লস স্কুল দিতে হবে, এবং আপনার নওগাঁ বিশ্ববিদ্যালয় যে শুরু করছে এটা যেন পুরোপুরি খুব তাড়াতাড়ি শুরু করতে চায়। এই জেলায় নারী শিক্ষার কি অবস্থা? নারীরা কি স্কুলে যায়, পড়াশোনা করছে? তারা নারী শিক্ষার্থী অবশ্যই অনেক, তারা ইচ্ছুক পড়াশোনা করতে, কিন্তু তারা সুযোগ ঠিক মতো পাচ্ছে না, তাদেরকে সুযোগ পাচ্ছে না, তাদেরকে সুযোগ করে দিতে হবে বলে এখানকার মানুষ তারা বলছেন। আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই। আমার হাতের ডানে, আপনার নাম কি এবং আপনি কি করছেন? আমার নাম কাজী মাওলানা আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, সতীহাট গার্লস হাই স্কুল। আমরা একজন শিক্ষককে পেয়ে গেছি। মানুষ গড়ার কারিগর বলা হয় শিক্ষকদের। আপনার এই জেলায় শিক্ষা ব্যবস্থায় কি কি সংকট আছে? আমাদের জেলায় শিক্ষার ব্যবস্থার সংকট, একাডেমিক ভবনের অভাব, অবকাঠামোর অভাব। আরেকটা সমস্যা, যে কেন্দ্রে পরীক্ষা হয় সেখানে ক্লাস হয় না। হিসেবে আমার দাবি আগামী সরকারের কাছে, যেখানে প্রতিটা উপজেলায় একটা পরীক্ষার যদি একটা ভবন করে দেওয়া হয়, সেখানে সব পরীক্ষা হবে, তাহলে কোনো স্কুলে পরীক্ষা হবে না, স্কুলের লেখাপড়ার কোনো ব্যাঘাত ঘটবে না। এবং প্রতিটা প্রতিষ্ঠানে একাডেমিক শিক্ষা ভবন দরকার, তাহলে শিক্ষার উন্নয়নটা আরও ভালো হবে।
এই যে সামনে যে নির্বাচন, এই নির্বাচন তো রয়েছে, আপনারা মুখে আছে নির্বাচনের জন্য নিশ্চয়ই। এছাড়া জেলায় যে শিক্ষা ব্যবস্থা বা সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কি পর্যাপ্ত কিনা? যারা শিশুরা পড়াশোনা করছে প্রাইমারি স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে, তারা কি শতভাগ সেখানে উপস্থিতি থাকে তাদের? শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে, অনেক আছে, অসুবিধা নাই, শিক্ষার্থীও আছে, কিন্তু রাস্তাঘাটের কারণে বকাটে ছেলের পেলেদের জন্য কিছু কারণে উপস্থিত হতে পারে না। আর বাল্য বিবাহও কিছু প্রচলন গ্রামে গঞ্জে আছে, এর থেকে কিছু ঝরে পড়ে। তাছাড়া আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই। আপনারা যারা অভিভাবক সমাজ আছেন, সচেতন মহল আছেন, তারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন এই সমস্যার সমাধানে? আমরা সবাই সমস্যার সমাধানের চেষ্টা করতেছি, কিন্তু আসলে গ্রাম অঞ্চল তো, মেয়ে একটু বড় হলে বিয়ে দিতে চাই, আবার লেখাপড়া করেই বা কী হবে। তবে উপস্থিতিও ভালো আছে, একবার তুলনামূলক খারাপ নাই প্রতিষ্ঠান সবাই, তবে শিক্ষার অবকাঠামোর অভাব আছে, শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোর অভাব। জি, ধন্যবাদ। এই যে বলা হচ্ছে যে নানা ধরনের সচেতনতার অভাব তো রয়েছে, পাশাপাশি নানা বিষয় উঠে আসলো। আমি আমার সহকর্মী এমআর রকির কাছে আবারও একটু যেতে চাই, জানার চেষ্টা করবো। রকি, নানা বিষয় কিন্তু উঠে আসছে, জেলার মানুষ নানা বিষয়ে কথা বলছেন, শিক্ষা নিয়ে কথা বললেন, শিক্ষা সংকট নিয়ে কথা বললেন, পাশাপাশি মাদকের কথা বললেন, একটি ভয়াবহ ব্যাপার মাদকের ছোবল। এটা আসলে কেন হচ্ছে? প্রশাসনিক দৃষ্টিভঙ্গি কি কমে যাচ্ছে? সংকটটা আসলে কোথায়? মাদকের সংকটটা আমাদের আসলে নওগাঁ সীমান্ত লাগোয়া একটা উপজেলা। এই জেলায় 6টি পয়েন্ট রয়েছে সীমান্ত সরাসরি এখানে সম্পৃক্ততা। এই সীমান্ত গলিয়ে মাদকের একটি অনুপ্রবেশ ঘটছে। আরেকটি বিষয়, এই মাদকের আমরা লক্ষ্য করেছি এক শ্রেণীর পুঁজিবাদী যারা বিনিয়োগ করে অধিক মুনাফার একটা সুযোগ খুঁজছে, এবং এই জাতীয় বিনিয়োগকারী বিগত দিনও ছিল, বর্তমানে রয়েছে, এবং তরুণ প্রজন্মকে মাদকের এই আসক্তিটা ক্রমান্বয়ে নতুন নতুন মাদকে সম্পৃক্ত করছে। এক্ষেত্রে সবচেয়ে আমরা যেটা বেশি লক্ষ্য করছি সেটি হলো যে প্রশাসনের একটা ঢিলেমি ভাব, প্রশাসনের এক প্রকৃত নেপথ্যের নায়কদের সঠিকভাবে ধরতে না পারা, এবং মাদক মামলার একটি বিষয় রয়েছে। মাদক মামলা যখন দেওয়া হয়, কিছুদিনের মধ্যে জামিনে বের হয়ে এসে তারা আবার পুনরায় মাদক এই কারবারে সম্পৃক্ত হচ্ছে, এবং সব মিলেই মাদকের এই ব্যাপক আধিপত্যটা আমরা শেকড়কে তুলতে সবসময় ব্যর্থ হচ্ছি, এবং প্রশাসনের আরও বেশি সক্রিয়তা, নেপথ্যের নায়কদের খুঁজে বের করা, মাদকের যে স্পটগুলো রয়েছে, যে পয়েন্টগুলো রয়েছে, সর্বাত্মক শক্তি দিয়ে সেগুলিকে রোধ করা, এই বিষয়গুলো যতক্ষণ নিষ্পত্তি না করা যাচ্ছে ততক্ষণ কিন্তু মাদক এই জেলার একটি বড় সমস্যা। এবং সাম্প্রতিক সময়ে এই মাদককে এক ধরনের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। বড় বড় বিশেষ করে চালান আমরা লক্ষ্য করেছি এই জেলায় মাদকের উদ্ধার করা হয়েছে, এবং এই মাদকগুলো এই সীমান্ত গলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে তারা সরবরাহ করছে। এই মাদকের জন্য আসলে সামাজিক সচেতনতা দরকার আমরা লক্ষ্য করছি, এবং সভা সেমিনার তরুণ প্রজন্মকে মাদক থেকে ফিরিয়ে আনার জন্য যে সামাজিক কার্যক্রমগুলো রয়েছে, এইগুলো আরও বেশি হওয়া যদি করা যায়, আমার মনে হয় মাদকের এই আধিপত্যটা কিছুটা হলে ঠেকানো সম্ভব। মামলাগুলোকে আরেকদিকে আমাদের নার্সিং করা দরকার। মাদক মামলায় যারা বের হয়ে আসছে তারা এই মাদকের আবার নতুন করে জাল বিস্তার করছে, এবং এই মামলার যে ধারাগুলো রয়েছে, মামলাকে নতুন করে পুনরুজ্জীবিত করে মাদকের নেপথ্যের নায়কদের শেকড় থেকে তুলে এনে এর শক্ত একটা প্রতিরোধ না করা গেলে এই মাদকের আধিপত্য রোধ করা যাবে না বলে আমরা মনে করছি। ধন্যবাদ রকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম আমার সহকর্মী এমআর রকির সাথে, এবং তিনি বলছিলেন যে মাদকের যে ভয়াবহ ছোবল সেটি আসলে বেশ গভীরে। আমরা অভিভাবক সমাজের সাথে কথা বলতে চাই। এই যে মাদকের কথা বলা হচ্ছে, সচেতনতার অভাব আছে, প্রশাসনের অনেক সময় দুর্বলতা আছে, আপনার কি মনে হয়? না, প্রশাসনের দুর্বল আছে, যারা মাদক খায় দেখাও চলে যায়, টেস্ট লিয়া চলে যায়, এরকম প্রশাসনের চালচলন। আপনারা যারা সচেতন মহল আছেন, অভিভাবক সমাজ আছেন, তারা কি সচেতন করেন আপনাদের ছেলে মেয়েদেরকে? আমরা সবসময় আমাদের ছেলে মেয়ে গ্রামবাসী জেলা আমার দেখা হয়, আমরা শাসন করি, তাকে বলা কওয়া হয়, তাকে গ্রাম পুলিশ আছে তারকেও বলা হয়, এইভাবে ভাব অমুক এই কাজ করছে, তাকে চেক করো, তাকে শাসন করো, এভাবে আমরা করি। জি, ধন্যবাদ। এই জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটু কথা বলতে চাই। আপনাদের এখানে স্বাস্থ্যের কি অবস্থা? স্বাস্থ্য কি ঠিক আছে? মানুষ কি চিকিৎসা পায় সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে গেলে? আমাদের এখানে মান্দা উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এটাতে ব্যবস্থাপনা যতটুকু মনে হয় প্রাথমিক চিকিৎসাটুকু কোনো রকম দিতে পারে এরা, একটু জটিল কোনো কিছু নিয়ে গেলে ওরা রেফার করে রাজশাহীতে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এইটা হচ্ছে সবচাইতে বড় জনদুর্ভোগ। মানে একটু সিরিয়াসলি কোনো কিছু হলে ওনারা পারবে, কিন্তু তারপরেও রেফার করে দিয়ে পাঠাচ্ছে রাজশাহীতে। কেন হচ্ছে এটা, আপনার কি মনে হয়? এটা টোটালি হচ্ছে ঊর্ধ্বতন মহলের মনে করেন যে তদারকির অভাব আমি বলবো। হ্যাঁ, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চূড়ান্ত একটা আপনার তদন্ত যদি হয়,
এবং এটার যদি মানে পরিপূর্ণ ব্যবস্থা নেওয়া হয় তাহলে আশা করি এলাকার মানুষের জনদুর্ভোগ কমবে অনেক। এই যে বলা হচ্ছে সরকারি হাসপাতালে গেলে মানুষ ফিরিয়ে দেয়, অর্থাৎ অন্য জায়গায় রেফার করে দেয়, স্থানান্তর করে দেয়, এটি আসলে আপনাদের অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা ভালোই। আপনারা কি হাসপাতালে যান? মাঝে সাঝে যাওয়া লাগে। ডাক্তার কি যেই সাড়া পাওয়ার কথা ডাক্তারদের কাছে, চিকিৎসকের কাছে, সেটি আসলে পান আপনারা সরকারি হাসপাতালে? পাওয়া যায়, কিছু কিছু পাওয়া যায়, কিছু কিছু আবার পাওয়া যায় না, সময় বুঝা। কিছু কিছু পাওয়া যায়, কিছু কিছু পাওয়া যায় না। একটু পেছনের দিকে যেতে চাই, বসে আছেন টুপি পরে একজন ভদ্রলোক, তার সাথে কথা বলতে চাই। অনেক ঠান্ডা মনে হয়। জি, উত্তরবঙ্গের অনেক ঠান্ডা। হ্যাঁ, এই 2 দিন থেকে অনেক ঠান্ডা নামছে। এই যে কি অবস্থা, স্বাস্থ্যের কি অবস্থা? আপনারা কি সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত সেবা পান? না, সঠিকভাবে পাওয়া যায় না। সঠিকভাবে কিভাবে পাবেন? পিছনে যে তদন্ত নিবে এই লোক তো পাওয়া যায় না, বুঝছেন? এই লোক না পাওয়াতে আমরা সঠিকভাবে এই তদন্তটা পাই না। অর্থাৎ তদারকি করার লোক নাই? না, লোক নেই। এই সঠিক একটা ভালো লোক যায়, যদি বেশি কাপাকাপি করবে লাগে তাকে জব দেওয়া যাবে যে এখানে হবে না, রাজশাহী চল যাও ডাইরেক্ট। এই ভাব পরিচিতি এই প্রসাদপুরে। আমাকে বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেগুলোতে কি স্বল্প মূল্যে সেবা পাওয়া যায়? এটা স্বল্প মূল্যে সেবা পাওয়া যায় বেসরকারি হাসপাতালগুলোতে, ক্লিনিকগুলোতে? হ্যাঁ, সেটা পাওয়া যায়। বেশি টাকা নেয় না কম টাকা নেয়? এটা বেশি টাকা নেয়, বেশি টাকা নেয়। কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায়? হ্যাঁ, তা পাওয়া যায়, কিন্তু টাকার বিনিময়ে পাওয়া যায় ওটা। বেশি টাকার বিনিময়ে পাওয়া যায়? হ্যাঁ, বেশি টাকা। জি, স্বাস্থ্যের অবস্থা কথা বলছিলাম। আর একটু পেছনের দিকে যেতে চাই, কথা শুনতে চাই সাধারণ মানুষের। এই যে সরকারি হাসপাতালগুলো নিয়ে নানা ধরনের অভিযোগ করছেন সাধারণ মানুষ, গেলে চিকিৎসা ঠিকমতো পান না, পেলেও তদারকি করার যে নানা ধরনের অভিযোগ তাদের থাকে, তারা কেউ দেখভাল করার দায়িত্ব নেই। আপনার অভিজ্ঞতা কি জেলার বাসিন্দা হিসাবে? ধন্যবাদ আপনাকে। আমাদের মান্দা উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এটাতে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমি গত কয়েকদিন আগেও এখানে গিয়েছিলাম সামান্য হুন্ডা অ্যাক্সিডেন্ট করে। সেখানেও তারা ট্রিটমেন্ট দিতে ব্যর্থ হয়েছে এবং তারা বারবার বলছে আমাদের এখানে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নাই, আমরা এই চিকিৎসাগুলো এখানে দিতে পারবো না, তারা রেফার করে অন্য জায়গায় দিয়ে দেয়। এই যে অব্যবস্থাপনা, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, এগুলোর কারণে আমাদের উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে এগুলোতে মানুষ যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমাদেরকে সবসময় তারা রাজশাহীতে অথবা নওগাঁতে রেফার করে দেয়। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু এই জেলার যারা আদিবাসী রয়েছেন, সাঁওতাল সম্প্রদায় রয়েছেন, তাদের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তারা আসলে কি চাচ্ছেন? সাঁওতাল যারা সম্প্রদায় রয়েছেন তাদের দাবি দেওয়া কি পূরণ হয়েছে এই জেলায়? না, ধন্যবাদ সময় টিভিতে। বিষয় হলো আদিবাসীর ব্যাপারে যে কথা বললেন, আদিবাসীর ব্যাপারে এরা একবারে অবহেলা এদের কাছে। এই যে অবহেলা, সেই অবহেলা কেন? অবহেলা কেন? অবহেলার একটা কারণ আছে। অবহেলার হলো এদের পিছে এমন কোনো লোক, যে এমন কোনো হয়তো মেম্বার, চেয়ারম্যান ইত্যাদি এইসব আছে, তারা যে একটু দাঁড়াবে বা তাকে সেবা, তার চিকিৎসার ব্যাপার বা তাকে খাবার, জনপ্রতিনিধি নাই। এইরকম জনপ্রতিনিধি থাকলেও তারা অবহেলা তাদের করে। আর একটা কথা বলা হচ্ছে, আমি এক আদিবাসীর সাথে কথা বললাম, হ্যাঁ, ওই যে আপনার কমিউনিটি সেন্টারে গেছে, কমিউনিটি সেন্টারে গেছে ওষুধ নেওয়ার জন্যে, ওষুধ নাকি নাই, তালাবন্ধ দিয়ে চলে গেছে। তারা কাঙ্ক্ষিত যে সেবা সেটা পাচ্ছে না। এই যে আদিবাসীদের নানা ধরনের দাবি দেওয়া, এই দাবি দেওয়া কি পূরণ হয়েছে? না, দাবি দেওয়া পূরণ হয়নি। তাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই সমস্যাগুলো তাদের আছে। যদি এখানে সৎযোগ্য এমপি প্রার্থী হয় তাহলে তার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান হবে বলে মনে করতেছি। জি, ধন্যবাদ। আমার সহকর্মী এম আর রকির কাছে আরও একবার একটু যেতে চাই। এই যে আদিবাসী সমস্যা নিয়ে নানা ধরনের অভিযোগ আছে, বছর পর বছর ধরে তারা আন্দোলন করে যাচ্ছে তাদের যে অধিকার, ন্যায্য অধিকার সেটা ফিরে পাওয়ার জন্য। তারা কেন পাচ্ছে না? প্রশাসনের কি উদাসীনতা আছে? দেখুন, আদিবাসীদের এই জনপদে আমরা তাদের লড়াই সংগ্রামগুলোর বরাবরই যে বিষয়টি লক্ষ্য করেছি, তারা আসলে অসচেতনতার কারণে বিভিন্ন দিক থেকে তাদের এই সম্পদ, বিগত দিনে তাদের যে সম্পত্তিগুলো ছিল, এই সম্পত্তিগুলো ক্রমান্বয়ে হাতছাড়া হয়ে গিয়েছে এবং মামলা জটিলতা, আদালতে অসংখ্য মামলা এই মুহূর্তে ঝুলছে এবং এই ঝুলন্ত অবস্থায় আসলে তাদের দিক থেকে
আইনি প্রক্রিয়ার একটা জটিলতা তার অনুভব করছে, ফলে দীর্ঘায়িত হচ্ছে, প্রভাবশালীদের সঙ্গে পেরে উঠছে না এবং নানা কারণে এই সংকটগুলোর কারণে তারা কিন্তু তাদের অধিকার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। আন্দোলন সংগ্রামে তাদের এই দীর্ঘায়িত একটা সময় পার করার আমরা চিত্র দেখছি। অসংখ্য ধন্যবাদ। এই যে নানা ধরনের সংকট সম্ভাবনার কথা কিন্তু আমরা শুনছিলাম এবং বলা হচ্ছে যে আদিবাসীদের যেই পাওয়ার কথা ছিল সেটা আসলে তারা পায়নি। আমরা কথা বলছিলাম নওগাঁ জেলার সাধারণ মানুষের চাওয়া পাওয়ার গল্প নিয়ে, শুনছিলাম তাদের সংকট সম্ভাবনার কথা। আগামীকাল নির্বাচনে পথ চলা থাকবে শান্তির শহর, পরিচ্ছন্ন শহর সে রাজশাহীতে। রাজশাহীর মানুষের গল্প নিয়ে আগামীকাল থাকবো, রাজশাহীর মানুষের সংকট সম্ভাবনার কথা শুনবো এবং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।